নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবর। শিলচর ডন বস্কো স্কুলে বাংলা পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন বিতর্কে সরব কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। শিলচর ডন বস্কো স্কুলে বাংলা পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন বিতর্কে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। সম্প্রতি শিলচর রামনগর ডন বস্কো স্কুলে তৃতীয় শ্রেণীর বাংলা ইউনিট টেস্টের বাংলা প্রশ্নপত্র ইংরেজিতে করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এনএসইউআই ছাত্র সংগঠন। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবার ডন বস্কো বিদ্যালয়ের শিলচর শাখার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে দেখা করেন কাছাড় জেলা এনএসইউআইয়ের এক প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, ভাষা শহীদদের এই শহরে এমন চিত্র পরিতাপের বিষয়। বাংলা বা যে কোনো ভাষার প্রশ্নপত্র সেই ভাষায় হওয়াটাই যুক্তিযুক্ত। আজ শুক্রবার বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলার পর বিষয়টি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেছেন এবং কিভাবে এই ধরনের ভুল হয়েছে তারা এর তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন। ডন বস্কো স্কুল শিলচর সেটা তৃতীয় শ্রেণীর বাংলা সাবজেক্টের প্রশ্নপত্র সেটা ইংরেজিতে লিখেছে। আজকে সেই মর্মে আমরা কাছাড় জেলা এনএসইউআইয়ের একটি ডেলিগেশন আমরা ডন বস্কো কর্তৃপক্ষের সাথে দেখা করি এবং দেখা করে ওনাকে যখন আমরা প্রশ্ন করলাম যে বাংলা মিডিয়ামের প্রশ্ন তিনি কেন সেটা ইংরেজিতে প্রিন্ট করিয়েছেন, তখন উনি ওনার ভুলটা স্বীকার করেছেন। স্বীকার করে বলেছেন যে এই ভুলটা আগামী দিনে তাদের আর হবে না এবং তৎসঙ্গে এই ভুলের সঙ্গে যে জড়িত রয়েছে সেটা তারা রিভিউ করবেন। আমরা ডন বস্কো স্কুলে এসে একটা জিনিস জানতে পেরেছি যে তৃতীয় শ্রেণী হচ্ছে এমআইএল সাবজেক্ট এখানে পড়ানো শুরু হয় তৃতীয় শ্রেণী থেকে। তো এস পার এনইপি 2020 আমরা এনএসইউআই একটা দাবি জানাচ্ছি যে প্রাইমারি লেভেল থেকে এখানে বাংলা ভাষাকে প্রাধান্যতা দিতে হবে এবং তৎসঙ্গে বাংলা ভাষার সাথে সাথে এমআইএল সাবজেক্ট হিসাবে যে ছাত্ররা এখানে রয়েছে, মণিপুরি বলুন বা অন্য যে এমআইএল সাবজেক্ট রয়েছে তাদেরকে প্রাধান্যতা দিতে হবে। করিমগঞ্জের রাতাবাড়িতে পুলিশি অভিযানে নগদ 50 লক্ষ টাকা সহ আটক 7। করিমগঞ্জ রাতাবাড়িতে পুলিশি অভিযানে নগদ 50 লক্ষ টাকা সহ 7 জনকে আটক করা হয়েছে। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল পুরনো 2000 টাকার নোট সচল করার এক বৃহৎ চক্র। বাজেয়াপ্ত করা হয় 50 লক্ষ টাকা। আটক চক্রের মধ্যে একজন ব্যাংকের ম্যানেজার সহ 6 জন রয়েছেন। বাজেয়াপ্ত করা হয় 2টি বাহনও। করিমগঞ্জের রাতাবাড়ির পুলিশ এক গোপন সূত্রের খবর পায় বন্ধ হয়ে যাওয়া 2000 টাকার নোট সচল করতে হাইলাকান্দি থেকে একটি দল রাতাবাড়িতে পৌঁছায়। খবর মতে রাতাবাড়ি কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে হাইলাকান্দির কানাডা ব্যাংকের ম্যানেজার যশরাজ ডেকা, লোন অফিসার চিল্লাল মোন সহ আরও 4 ব্যক্তি, বরপেটার রকিবুল হাসান, নলবাড়ির দীপজ্যোতি বেজবড়ুয়া, 2টি গাড়ির চালক হাইলাকান্দির আনোয়ার হোসেন লস্কর ও মোহাম্মদ শরীফুল আলম খানকে আটক করে পুলিশ। যোৱাকালি আমাৰ এটা সোর্স ইনফরমেশন আছিল যে মানে বিভিন্ন মানুহ বেলেগ ডিস্ট্রিক্টৰ পৰা আহি আমাৰ কৰিমগঞ্জ ডিস্ট্রিক্টৰ ৰাতাবাড়ি এৰিয়াত মানে 2000 रुपीजৰ যিটো পুৰণা নোট সেইটোৰ এক্সচেঞ্জত মানে 500 रुपीजৰ নতুন নোট এক্সচেঞ্জ কৰিব, মানে 25% ইন্টারেস্ট মানে বেনিফিট হয়। তো সেইটো কাৰণে আমি এটা ট্ৰেপ লে কৰিছিলোঁ। তাতে আমাৰ ওচি ৰাতাবাড়ি আছিলে, তেওঁ লিড কৰিছে। লগতে আমি হেৰিটো অপাৰেশ্যনটোত আমি সাকসেস হৈছোঁ। আমি 6 জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তাতে দুটা গাড়ী আৰু 6 জন মানুহ আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ।
তেওঁলোক ৰকিবুল হুছেইন, তেওঁলোকৰ নাম হ'ল ৰকিবুল হুছেইন, বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ হয়। তেওঁ দেৱজ্যোতি বেজবৰুৱা নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ, আনোৱাৰ হুছেইন লস্কৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট, মহম্মদ চাৰিফুল আলম খান বৰপেটাৰ, আৰু তেওঁলোক এটা বৰ্ডাৰত আহিছিলে। আৰু তেওঁ বেলেগ এটা পাৰ্টি আমি ডিটেক্ট কৰিছোঁ য'ত বেংকৰ অফিচাৰ আছে যশৰাজ ডেকা, তেওঁ ব্ৰাঞ্চ মেনেজাৰ হ'ল কানাডা বেংক হাইলাকান্দি, আৰু চিনলাল মোৱান তেওঁ লোন অফিচাৰ হয় কানাডা বেংকৰ। তেওঁলোকে 500 ৰুপিজৰ নোট এক্সচেঞ্জ কৰি পুৰণা 2000 ৰুপিজৰ নোট তাৰ এক্সচেঞ্জত মানে লোৱা কথা আছিলে। তো সেইটো হেৰিত আমি তেওঁলোকক ট্ৰেক কৰিছোঁ, তেওঁলোকক ধৰিছোঁ। এতিয়া মানে আমাৰ এটা ইণ্টাৰগেশ্যন চলি আছে। সেইটোত মানে তেওঁলোকৰ মানে হেৰি আছিলে এৰাউণ্ড 50 লাখ ৰুপিজৰ আমি 500 ৰুপিজৰ নোট আমি চিজ কৰিছোঁ এইটো অপাৰেশ্যনত। এতিয়া আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰি আৰু ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ যে এইটো মানে ক'ত কেনেকৈ কি ইনভলভ আছিলে। নিউ শিলচর এলাকার বাসুদেব নগরীর বৃষ্টির বিশুদ্ধ জমা জলে আবদ্ধ জনজীবন, প্রতিবাদে রাস্তায় নামলেন জনগণ। সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকায় এক পশলা বৃষ্টির জমা জলের কারণে সপ্তাহব্যাপী বিশুদ্ধ জমা জলের মধ্যে আবদ্ধ অবস্থায় বাসুদেবনগর লেনে বসবাসকারী প্রায় 35-এর অধিক পরিবার। শুক্রবার সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজের প্রধান সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করেন, বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা। নিউ শিলচর অঞ্চলের বাসুদেবনগর লেনের ভুক্তভোগী জনগণরা জানান, সুদীর্ঘ 4-5 বছর থেকে প্রত্যেক বছর বৃষ্টির মরশুমে গলির সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় 1 হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে। সেই জমা জলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে সেই জমা বিশুদ্ধ জলগুলি এই বাসুদেবনগর লেনের দুই পাশে বসবাসকারীদের ঘরে এসে জমা হয়। এমত অবস্থায় এই বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার বিশুদ্ধ জমা জলের ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র ভাড়া ঘরে ঠাঁই নিতে হচ্ছে। এমত অবস্থায় বাকিরা এই বৃষ্টির বিশুদ্ধ জমা জলের মধ্যে আবদ্ধ হয়ে বসবাস করছেন। তাদের মধ্যে বেশি সংখ্যক পুরুষ ও মহিলাদের চর্মরোগে দেখা দিয়েছে। তারা এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্ত্বেও কোনো ধরনের জমা নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে তারা রাস্তায় সড়ক অবরোধ করেন। এই আশুবণিকের পিছনে আমরা মাঠের এই আশুবণিকের ছেলে শম্ভুবণিকের এই মাঠের জল যাওয়ার কোনো রাস্তা নাই। জলের রাস্তা না থাকাতে আমরা সবরে এইভাবে জলের ভুক্তভোগী। আমরা ঘরের ভিতরে তো থাকে আটু জল, বাইরে আরো কতটুকু কমর জল পর্যন্ত বাইরে থাকে। আজকে 3 মাসে তো অনবরত জল তো কমার কোনো রাস্তাই নেই। আর গল্লির মুখে এটা হইলো রাস্তা, যখন ড্রেন ক্লিয়ার নাই রাস্তা জলে এই বাচ্চা কাচ্চা যাওয়ায় যাইতে পারে না, আইতে পারে না, একটা রুগী মানুষ যাইতে পারেন না, মেলুক মানুষ খাবার কত উঠে যাইব রাস্তা দিয়া, কতটুকু খাবার উঠেইব একটা মানুষে। এর মধ্যে এই ফাওয়ে এই আমার ওই যখন এই জলে থাকতে থাকতে ফাও আমার দুও ফাওয়ের মধ্যে কি অবস্থা, ইনফেকশন হইয়া এই জলের ফসা জলের মধ্যে থাকতে এই আমার দুও ফাওয়ের ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম। এই ফাওয়া লাগে জলই শুকায় না, আমি ট্রিটমেন্ট করে কিটা করবো। এই আশুবণিকের মাঠের জলটা যে 3 বছর থেকে, আর এর এইদিকে 10 মিনিটও বৃষ্টি লাগে না। আমরা এইদিকে ড্রেন তো ক্লিয়ার নাই, ড্রেনের জল ঢুকে এদিকে এরার জল, মাঠের জল, জল যাওয়ার রাস্তা নাই। জল সব জল আমরা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, সবের বাড়ির ভিতরে চলাফেরা করা, থাকা খাওয়া মুশকিল। পানির বাড়িঘর থুইয়া বাড়া যায়, সে কতদিন গিয়ে বাড়া গিয়ে থাকতে পারবো নিজের বাড়িঘর থুইয়া? এইভাবে বাড়া থাকা তো সবের সম্ভব না। নিউ শিলচর এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা শেষ হচ্ছে না। কিছু কিছু জায়গা আছে দেখা যায় 12 মাসই জলমগ্ন থাকে, বৃষ্টি হোক বা না হোক। সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাসুদেবনগর, যেটা পুরনো ট্রান্সপোর্ট বিল্ডিং এর উল্টা দিকের একটা গলি। এই গলি এবং NS এভিনিউ সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা আজও জলমগ্ন। সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেন আছে, যেটা NS এভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে, সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন। মানুষ অতিষ্ঠ হয়ে আজ বাসুদেবনগরের সামনে যে জায়গাটা PWD রাস্তার যে জায়গাটা জলমগ্ন, সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন। আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার, সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম, মানুষের খুব দেখতে পেলাম। আমরা
বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমাজল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্গাই খালের সংস্কার, রাঙ্গির খালের সংস্কার, পাশাই খালের সংস্কার, এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরব হয়েছি। মানুষ আজকে রাস্তায় নেমেছে। আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন। সুতরাং কর্তৃপক্ষ এই দিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। শুক্রবার শিলচর মালিনীবিল এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় 15 ফুট লম্বা একটি অজগর সাপ। শুক্রবার শিলচর মালিনী বিল এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় 15 ফুট লম্বা একটি অজগর সাপ। ওই এলাকার একজন ব্যক্তি সাপটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকাণ্ড অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা যায় সাপটিকে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। রাঙ্গিরখাড়ির সিটি ম্যাটারনিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ, সুবিচারের আর্জি জানালো পরিবার। শিলচর রাঙ্গিরখাড়ি সিটি ম্যাটারনিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল। এ নিয়ে সিটি ম্যাটারনিটি হাসপাতালের চিকিৎসক অরুণ দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রসূতির স্বামী কুমারজিৎ দেব। পুরো ঘটনাটি তুলে ধরে কুমারজিৎ দেব জানান, স্ত্রী সুস্মিতা রায় গর্ভধারণ করার পর থেকে নিয়মিত ডাক্তার অরুণ দেবনাথের কাছে চিকিৎসা করাচ্ছেন। গত 1 মে সুস্মিতা রায়ের প্রসব ব্যথা দেখা দিলে চিকিৎসক অরুণ দেবনাথের পরামর্শক্রমে সিটি হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক পরীক্ষার পর তার সব রিপোর্ট নর্মাল ছিল। ওই দিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন সুস্মিতা রায়। পরদিন থেকেই সুস্মিতা রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে পরিবারের সদস্যরা নার্সদের সঙ্গে কথা বললে তারা তেমন গুরুত্ব দেননি। এদিকে সুস্মিতা রায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হলে চিকিৎসক অরুণ দেবনাথ তাকে গ্রিন হিলস হাসপাতালে রেফার করেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানান সুস্মিতা রায়ের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সংক্রমণের ফলে নিষ্ক্রিয় হয়ে গেছে। এই অবস্থায় 22 দিন গ্রিন হিলস হাসপাতালে থাকার পর মৃত্যু হয় সুস্মিতা রায়ের। কুমারজিৎ দেব অভিযোগ করেন, সিটি ম্যাটারনিটি হাসপাতালে আইসিইউ নেই উন্নত মানের পরিকাঠামো। এই অবস্থায় ভুল চিকিৎসার ফলে আসছে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে সুবিচারের দাবি জানান। এদিকে এই অভিযোগ নিয়ে সিটি ম্যাটারনিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণ দেবনাথকে বিটিএনের তরফে জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ খণ্ডন করেন। তিনি বলেন, তাদের চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি নেই। গ্রিন হিলস হাসপাতালে রেফার করার পরেও তিনি নিজে গিয়ে বারবার খোঁজ খবর নিয়েছেন। প্রথম দিকে কয়েকদিন থাকার পর সুস্মিতা রায়ের স্বাস্থ্যের উন্নতি হয়, কিন্তু পরবর্তীতে মৃত্যু হয় তার। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ডাক্তার অরুণ দেবনাথ। ছেলে হয়েছে, এরপরে তাইরে লইয়া আইসন 8:30টার ভিতরে তাইরে লইয়া আইসন রুমে। তাই মানে সুস্থ, তাই মোবাইলেও ইয়ে করে। এরপরের দিন 2 তারিখ সকালে তাই সুস্থই আসিল পুরা। দুপুরবেলার থেকে ইয়া তাই যেমন শরীরটা একটু অস্বস্তি ফিল করে ইয়ে করে। আমরা নার্সরে জিগাইলাম যে স্যারটা একটু ডাকো, যে কি হয়েছে একটু দেখার লাগে। তারা খালি অক্সিমিটার লইয়া দেখে কি করে কি না এগুলা ইয়ে করে। তারা কয় স্যার বলে বাইরে আসুন, আইবা, স্যারদের ফোন করছি এই সেই এগুলা। স্যার আইলা দুপুর দিকে আইসন, আইয়া কইসন গ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাই কইলা যে নাকের ভিতরে কি একটা দিয়া তাই গ্যাস বার করবা। তারা গ্যাস বার করছে না কি বার করছে, নাক দিয়া সিরিঞ্জ দিয়া দেখি আমি পাইপের মধ্যে স্যালাইনের বোতলের মধ্যে রেড কালারের ব্লাড, কয় এটা বলে অ্যাসিড বার করছে। তাই এরপর থেকে তাই আরো শরীর আরো ইয়ে কর। বিকালবেলা আইলা স্যার, সন্ধ্যার পরে আইয়া কইলা আমরা আরো একটু সময় দেখমু, দেখিয়া কি হয় দেখি। এরপরে 8টার সময় আমার আমি আরো 2 ঘন্টা সময় দেখমু, দেখি আমি 10টার সময় আইসিইউতে শিফট করবো। আমি বললাম স্যার আইসিইউতে কিটার লাগে? না, এটা 1-2 দিন তাই ইউরিনটা বন্ধ হয়ে গেছে, তো 1-2 দিন আইসিইউতে থাকলে তাই সুস্থ হয়ে যাব। ওই স্যারে আমরা আর নাও জানাইয়া তাই কি কয় অরুণ দেবনাথ স্যারে কি কয় আনলা অ্যাম্বুলেন্স আনছেন। অ্যাম্বুলেন্স আনিয়া আমরা কইলা রেফার করে দিলা যে তোমরা ইয়েতে লইয়া যাও গিয়া, গ্রিন হিলসে লইয়া যাও। ওই আমরা তড়িঘড়ি করিয়া গ্রিন হিলসে লইয়া গেছি। গ্রিন হিলসে 10টার সময়
এখানে অপ্রজিৎ কর, ডক্টর অপ্রজিৎ কর আসিল, হে দেখছে, দেখিয়া টেস্ট দিছে, টেস্ট দিয়া কইছে এখানে সেপসিস মানে তারা করে। এরপরে টেস্ট রিপোর্ট আইছে 12টার দিকে, রাত্রে 12টার দিকে টেস্ট রিপোর্ট আইছে, আইয়া দেখা যায় মানে তাই মাল্টি অর্গান সব ফেইলার হয়ে গেছে। তো এরপরে ওই আইসিইউতে আসিল, আইসিইউতে তাই পুরা 22 দিনের মতন আসিল, ভেন্টিলেশনে আসিল। প্রথম ভেন্টিলেশন দেওয়া হয়েছে, এরপরে আবার খোলা হয়েছে, আবার দেওয়া হয়েছে ভেন্টিলেশনে। দেওয়ার পরে ওই 25 তারিখ রাত্রেবেলা 1টার সময় তাই মারা যায়। কখন আপনারা কি চাইরা? এখন আমরা চাইলাম, দেখুন এটা যে আমরা তাই যে সময় প্রথম আইয়ার যে সময় ঢুকছিল, হ্যাঁ, তখন তো তাই সবগুলা টেস্ট নর্মাল আসিল। আফটার সিজার কি এটা এরকম হইলো যেটা তাই ডাক্তারে ধরতে পারছেন না। আমরা যদি তাই বিকাল রাত্রে 8টার সময় কইন আরো 2 ঘন্টা দেখবা, তাই যদি মানে কি কয় সকাল দিকে আমরা কইতা যে লইয়া যাও গিয়া, তাই পারতা না, এখানে আইসিইউ নাই, নাই, কিছু নাই, হ্যাঁ, তাই যদি কইতা যে লইয়া যাও গিয়া, তা মেবি বাঁচতে পারতো। তাই আইসিইউ ডক্টরকে ডেকেছি, অ্যানাস্থেটিস্টকে ডেকেছি, ওরাও এসে বিকালে দেখলো, দেখে ওরাও বললো যে না, ইটস মোস্ট প্রবাবলি সেপ্টিসিমিক লক্ষণ, তো এটা একটু বেটার ম্যানেজমেন্টের জন্য একটু আইসিইউতে পাঠানো উচিত। তো আমরা বললাম, হাজব্যান্ডকে আমি সব খুলে বললাম যে আমাদের এখানে যেটা আছে এটা এইচডিইউ, এটা তো অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশনের জন্য আমরা রাখি, নট ফর দি মেডিসিনাল কমপ্লিকেশন। তো পেশেন্টের যেটা লক্ষণ, সেই লক্ষণটা আমরা একটু আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছি যে এটা একটা সেপ্টিসিমিক লক্ষণ, তো এটা আপনাদের বেটার হবে যদি আপনারা একটু আইসিইউতে শিফট করেন, যেখানে অল মেডিসিন ফ্যাসিলিটিস আর দেয়ার। যেহেতু আমরা একটা ম্যাটারনিটি হসপিটাল, আমরা এইচডিইউ রেখেছি, দ্যাট ইজ অনলি ফর অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশনের জন্য। তো মাল্টিপল মেডিসিনাল কমপ্লিকেশন যেটা আমরা ফলো করেছি বা সেপ্টিসিমিয়া যেটা আমরা লক্ষ্য করেছি, সেটার জন্য আমরা এখানে এটা প্রপার জায়গা না, তখন আমরা বাধ্য হয়ে আমরা গ্রিন হিলসের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, ওদের অ্যানাস্থেটিস্ট, ওদের আইসিইউ ডক্টরের সঙ্গে আমরা ডাইরেক্ট কনসাল্ট করলাম, ওরা বেড রেডি। আপনাদের মাধ্যম থেকে? আমাদের মাধ্যমে সব আমরাই করছি। পেশেন্টকে গ্রিন হিলসে পাঠিয়ে দিলাম। তো গ্রিন হিলসের পরের দিন সকালবেলা আমি গেলাম, তো গ্রিন হিলসের ওরা বললো ওদের আবার নেক্সট ডে টেস্ট করেছে, তো টেস্টগুলো একটু হাই লেভেল আসছে আর কি। ডায়াগনোসিস হলো যে এটা সেপ্টিসিমিয়ার থেকে মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে, দ্যাট ইজ নট এ গুড সাইন। যাই হোক, আইসিইউর তরফ থেকে যতটুকু সম্ভব ওদের কার্ডিওলজিস্ট, ওদের আইসিইউ ডক্টর, ওদের মেডিসিন এক্সপার্ট যত আছে সব দেখলো। দেখার পরে ট্রিটমেন্ট শুরু তো হয়েই গেছে। তো পেশেন্টের 1-2 দিন এভাবে গেল, তারপরে একটু শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তখন তারা ভেন্টিলেশনে রেখে হয়তো 1 সপ্তাহ 10 দিনের মতো ভেন্টিলেশনে ছিল। তারপরে পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করলো। পেশেন্টের যত প্যারামিটার যেগুলো খুব বেশি হাই ছিল, লিভার ফাংশন বা কিডনি ফাংশন বা ব্লাড সুগার, এগুলো সব আস্তে আস্তে নর্মাল হতে শুরু করলো। আমরাও খুব খুশি। আমি তো অলমোস্ট ডেলি গিয়ে দেখেছি ওদেরকে, এবং হাজব্যান্ডের সঙ্গেও কথাবার্তা বলেছি। যত আইসিইউ ডক্টরের সঙ্গে আমাদের যোগাযোগ সারাদিন ফোনে ছিল। যাই হোক, পেশেন্টকে একটু ভালো দেখে আমরাও ভালো লাগছে। পেশেন্টের জেনারেল ওয়ার্ডেও শিফট করলো, ইভেন পেশেন্টের হুইল চেয়ারে বসে একটু মুভমেন্টও করালো আইসিইউর ভিতরে। তো তার 2 দিন পরে পেশেন্টকে ওয়ার্ডে শিফট করে নিল। ওয়ার্ডে শিফট করার পরে আমি যখন গেলাম, পেশেন্টকে একটু লিকুইড খাচ্ছে, স্যুপ খাচ্ছে, আমি একটু কথা বললাম। কিন্তু 2 দিন ওয়ার্ডে থাকার পরে, 2 দিন বা 3 দিন মোস্ট প্রবাবলি, হঠাৎ পেশেন্টের একটা কার্ডিয়াক প্রবলেম হলো। আমার গ্রিন হিলস থেকে আমাকে ফোন করে বললো যে একটু পেশেন্টের প্রবলেম হচ্ছে, এগেন আমরা একটু শিফট করছি টু দি আইসিইউ। বললো ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝে এটা করো। তো রাত্রিবেলা আমি আবার গেলাম, তখন দেখলাম যে পেশেন্টের কন্ডিশনটা খুব একটা ভালো না। আলটিমেটলি রাত্রে 1টা-2টার সময় পেশেন্টের ডেথ হয়েছে আর কি। খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক ঘটনা। আমরা সবাই মানে এত মর্মাহত, কোনো ডক্টরই চায় না তার নিজস্ব পেশেন্ট কিছু একটা হোক, বাট হয়ে গেছে নিয়তির যেটা বিশ্বাস। সেকেন্ড কথা হলো সেপ্টিসিমিয়া একটা বাজে ওষুধ, সেটার জন্য গ্লোবালিও 15% ডেথ ইজ দেয়ার ফর সেপ্টিসিমিয়া। শক। কোনো পেশেন্টে রিকভারি করে, কোনো পেশেন্টে রিকভারি করতে পারে না। আমরা যথেষ্ট ট্রাই করেছি, সব ডক্টর, সব মেডিকেল স্টাফ মিলে, তো আলটিমেটলি আর সেভ করা গেল না আর কি। সেটাই আমার বক্তব্য। তো আপনার এগেইনস্টে যে এফআইআর তো ঠিক আমি জানতাম না, পরে নিউজ পেপারে পেয়েছি। তো মেডিকেল নেগলিজেন্সি হলে তো এফআইআর হয় না, ইট ইজ নট এ ক্রিমিনাল কেস। মেডিকেল নেগলিজেন্সি হলে আপনি কনজিউমার কোর্টে যেতে লাগে, ওরা হয়তো জানে না ব্যাপারটা।
তো কনজিউমার কোর্টে গেলেই হয়তো ব্যাপারটা মেডিকেল বোর্ড থাকে, ওরা হয়তো স্ক্রুটিনি করে দেখে যে আমার কোনো নেগলিজেন্সি আছে কিনা। নেগলিজেন্সি থাকলে আমি পানিশেবল, যেটা হবার হবে। নেগলিজেন্সি না থাকলে আই এম নট পানিশেবল। বাট এখানে এফআইআর করার তো কিছু নাই। এফআইআর আই ডোন্ট নো কার বুদ্ধিতে ওরা করেছে, দেখা যাক কি। করিমগঞ্জ ইন্দুরাইল বস্তির রামাধার কৈরির গোয়ালঘরে আগুন, অগ্নিকাণ্ডে ভস্মীভূত 16টি গরু। করিমগঞ্জ ইন্দুরাইল বস্তির রামাধার কৈরির গোয়াল ঘরে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয় 16টি গরু। এদিকে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর তদন্ত শুরু হয়েছে। এখনও অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। জানা যায় ঘটনার দিন রাতে রামাধার কৈরির 2 ছেলে সুজিত এবং সুরজ গরুগুলোকে আগুনের করাল গ্রাস থেকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এই প্রচেষ্টায় সুজিত কৈরি আহত হন। তবে কৈরি পরিবারের অভিযোগ, এই অগ্নিকাণ্ডের পেছনে একটি দুষ্ট চক্রের হাত রয়েছে। কারণ 2015তেও এমনই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় 20টি গরু আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ডাক আর বাবার ওই গিয়ে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম, উঠিয়ে খেজুর দিকে দেখলাম, দেখলাম সবকিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু একটু বেশিই আছে। এরপরে ওই গিয়া দেখে ঘুমাই গেলাম। ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় উঠে আসি। এরপরে গিয়া দিদি খুব জোরে ডাক দিল, গিয়া কইলে যে ওলা ওলা ব্যাপার। আমিও দৌড়িয়া উঠলাম, উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম। তারপরে গরু বার করার চক্করেও যাও হইল। আর এরপর অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম করতে পারে আপনার অনুমান? প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যায় না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা তাড়ানির লাগি 1 নম্বর। আর 2 নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে। এখন বোঝা এটা হইলে গিয়ে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। কতটা গরু এখানে মারা গেছে? আমি এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17 আর 2টা 17টা, আর 2টা তো সিনিয়র বলে সিরিয়াস আছে। সিরিয়াস কেটে একটা তো অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হইতে পারে? কইতে পারি না দাদা সঠিক। আচ্ছা, আপনার এই যে এত যে বৃহৎ আকারের একটা অঘটন, তো এটা ব্যাপারে আপনারা আসাম সরকার বা স্থানীয় বিধায়কের কাছে আপনারা বার্তা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? এটা হলে গিয়ে বক্তব্য তারা যতটুকু যদি পারেন একটু হেল্প করলে ভালো আছে। তো এই ঘটনার পিছিয়ে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কাজ করছে কিনা, এই ধরনের কোনো চিন্তাধারণা বা আপনার ধারণার মধ্যে কোনো কিছু আছে? আমরা ধারণার মধ্যে এরকম কিছু নাই। আমরা কারোর লগে তো কোনো ইয়ে নাই, খারাপ সম্পর্ক নাই। কথা লাগে বিপদের সময় গিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ আবার আর সব আইছে, আই আমরা এই সময় হেল্প করছে। তারা যদি হেল্প যদি না করতো এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না। যেভাবে আগুন বেতুকান্দি বাঁধের কাজ ও নদী গর্ভে তলিয়ে যাওয়া রাস্তার কাজের পরিদর্শন করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার শিলচর বেতুকান্দি বাঁধের কাজ ও নদীগর্ভে তলিয়ে যাওয়ার রাস্তার কাজের পরিদর্শন করেন সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, 2022 সালের 19 জুন স্লুইস গেট দিয়ে জল বের হওয়ার কারণে শিলচর শহর জলের নিচে ছিল, কিন্তু স্লুইস গেটের ভেতর জল প্রবেশ করেছিল। কারণ কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে বেতুকান্দি স্লুইস গেটের ভেতর জল প্রবেশ করেছিল। আমিনুল হক লস্কর বলেন, যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের কাজ সম্পন্ন করা উচিত ছিল সরকারের। বেতুকান্দি বেরেঙ্গা বেশ কিছু এলাকা এখনও পর্যন্ত জলের নিচে আছে এবং এই এলাকার জনগণরা বিশুদ্ধ পানীয় জল সহ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আছেন। বেতুকান্দি রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বেতুকান্দি এলাকার উন্নয়নের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। কী কারণে বেতুকান্দি বাঁধের কাজ ও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পন্ন হয়নি, কী কারণে সরকারের কাছে এই ব্যাপারে জানতে চান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। 2022 জুন মাহত আমি যিমানখিনি জানো 19 জুনত এইটো এই যে বেতুকান্দিত চুইচ গেটত যি পানী সোমাই গোটেই শিলচৰটো পানীৰ তলত আছিলে। আৰু এইটো এই যে পানী সোমাইছিলে চুইচ গেটেদি, চুইচ গেটটো ইনকমপ্লিট চুইচ গেট থকাৰ কাৰণে 4 বছৰ কাম চলাৰ পিছতো 2022 ইনকমপ্লিট চুইচ গেট আছিলে।
এই চুচগেৰিত পানী সোমাইছে। তাৰপিছত মানে এইটো ইয়াতে মানে যিটো মাথৰি ভাঙিছে তাতে ভাঙিত গোটেইখিনি ফ্লাডৰ তলত পানীৰ তলত আছিলে। 2022 আমি এটা শিক্ষা পাই গৈছোঁ। এই যে যিটো বাৰ্ণাল জাগা মানে এইটো ভয়াৱহ যিটো জাগা আছে বেতুকান্দিৰ এই জাগাটো আমাৰ হাতত 1 বছৰ টাইম আছিলে। গোটেই মানে 2023টো কোনো ফ্লাড হোৱা নাই, ভাল উইণ্টাৰ ছিজন দিছিলে। এই 2023ত কিয় কাম কমপ্লিট কৰিব পৰা নাই? 2024ত যেতিয়া মে' মাহত এই 28 মে'ত আকৌ তোমাৰ বৰাক নদীত ফ্লাড আহিলে, ইয়াতে মানে ফ্লাড হ'ল। তাৰপিছত এই চুইচ গেট বন্ধ কৰাৰ কাৰণে যুদ্ধ গতিতে কাম কৰিব লগা হৈছে। এটা চুইচ গেট নতুন চুইচ গেট 1 বছৰ হোৱা নাই। এই চুইচ গেটটো বন্ধ কৰাৰ কাৰণে আমি মেচিনাৰী ইউজ কৰিব লগা হৈছে। মানে এইটো হ'ল কিয় আনচাইণ্টিফিকভাৱে এই চুইচ গেটটো বনোৱা হ'ল? এইটো ঠিকাদাৰ কোন আছিলে? কিয় চুইচ গেটটোৰ এই ডোৰটো তলৰ পালে নগ'ল? এইটো কিয় জাম হৈ গ'ল? কিয় আমি বেলেগ শ্বাটাৰ বনাই বস্তা দি মানে আমি বন্ধ কৰিব লগা হ'ল? এইটোৰ কাৰণে দায়ী কোন হ'ল? এইটো চিন্তা নকৰি খালি সদায় মানুহক দোষ দি থাকে যে আমাৰ এই মানুহৰ কাৰণে এইটো হৈছে সিটোৰ হৈছে। আজি চাওক এই যে বেতুকান্দি অঞ্চল যেটা এই যে বৰাকপাৰেৰ 3টা ৰেভিনিউ ভিলেজ বেৰেংগা পাৰ্ট 3, পাৰ্ট 4, পাৰ্ট 5 আৰু মধুৰবন্দৰ এটা পাৰ্ট মধুৰবন্দ 11 এই গোটেইখিনি মানুহ পানীৰ তলত আজি পানীৰ তলত। 28 তাৰিখ পানী হৈছিলে, 15 দিন হৈছে বৰাক নদীৰ পানী ফ্লাড লেভেলৰ তলত আছে, কিন্তু মইচাৰ পানী ফ্লাড লেভেলৰ বহুত ওপৰত আছে। প্ৰত্যেকটা মানুহৰ ঘৰত পানী আছে, প্ৰত্যেকটা মানুহৰ ঘৰৰ পুষ্কৰণি যিটো পানীৰ ভিতৰত মানুহ খাৱাৰ পানী নাই, ল'ৰা ছোৱালীবিলাক পঢ়িব এইটোৰ ব্যৱস্থা নাই, কেনেকৈ ঘৰৰ পৰা ওলাই স্কুল যাব এইটোৰ ব্যৱস্থা নাই, এজন দিন মজুৰি কেনেকৈ ৰুজিত যাব এইটোৰ ব্যৱস্থা নাই। এই ভয়াৱহ অৱস্থা এই বেতুকান্দি অঞ্চলত। আজি অকল আমি শিলচৰৰ মানুহৰ কাৰণে আমি চিন্তা কৰোঁ যে ইয়াতে পানী সোমাইলে শিলচৰৰ মানুহ পানীৰ তলত যাব, কিন্তু এই বেতুকান্দি বাগাদৰ বৈজুৰাৰ মানুহৰ প্ৰতি আমাৰ চৰকাৰৰ কোনো দৰদ নাই, প্ৰশাসনৰ কোনো দৰদ নাই। আপোনালোকে পানীৰ তলত থাকক, যিমান দিন থাকিব লাগে থাকক, কিন্তু আমি অকল শিলচৰৰ মানুহ বাচাম। শিলচৰ আমাৰ শিলচৰৰ মানুহ বাচিব লাগে, শিলচৰত পানী সোমাব নালাগে। লগত দেখিব লাগে বাগাদৰ বৈজুৰাই এই অঞ্চলৰ বেতুকান্দি অঞ্চলৰ মানুহৰ পানী নিষ্কাশনৰ ব্যৱস্থাটো কৰিব লাগে। স্বাধীন বাজার জিপিতে গ্রাম উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ, মামলার হুমকি দিলেন স্থানীয়রা। সোনার স্বাধীন বাজার জিপিতে গ্রাম উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। সিসি ব্লক রাস্তার কাজ সম্পূর্ণ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ করলেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, জিপের দক্ষিণ মোহনপুর 7ম খণ্ডের সোনাই মতিনগর রোড থেকে নতুন রামনগর 4র্থ খণ্ড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের জন্য 2015-16 অর্থ বছরে NRGS প্রকল্প থেকে প্রায় 43 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। পুরো টাকা তুলে নিলেও সামান্য কাজ হয়েছে। একইভাবে 2023-24 অর্থ বছরে 4,40,000 টাকা বরাদ্দ হলে মাত্র 20 মিটার কাজ হয়েছে। ক্ষুব্ধ জনগণ জানান, রাস্তাটিকে লুটের আখড়া বানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এ নিয়ে এপি সদস্যের প্রতিনিধি জনুবাবু লস্করের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তারা জানান, কাজ সম্পূর্ণ না করে মুন্না ট্রেডার্স নামের ভান্ডারের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে মামলা করার হুমকি দিলেন মিসবা উদ্দিন লস্কর, জহিরুল হক লস্কর, আলতাফ হোসেন লস্কর, অলি হোসেন লস্কর সহ অন্যান্যরা। এই রাস্তাটি গরিব কৃষক, দিনমজুর ও সাধারণ প্রত্যেক শ্রেণীর মানুষের SMD রোডের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। এই রাস্তার সিসি ব্লকের কাজে করানোর জন্য বিভিন্ন সরকারি স্কিমের মাধ্যমে স্বাধীন বাজার জিপির এপি মেম্বার এর প্রতিনিধি তথা সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি জনুবাবু লস্কর ও ভেন্ডার মুন্না ট্রেডার্স সম্মিলিতভাবে দফায় 45,18,060 টাকা উইথড্র করে প্রায় 50 মিটার অতি নিম্নমানের সিসি ব্লকের কাজ করে বাকি সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে নিয়ে নিজের বাড়িতে বিল্ডিং বানাইতেছেন। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, এই বর্ষার মৌসুমে এই রাস্তায় চলাচল করা অসাধ্য হয়ে পড়েছে। সুতরাং পুরানো বাকি টাকার হিসাব বাহির করিয়া কাজটি যেন সম্পূর্ণ করিয়া দেওয়া হয়, এই দাবি আমরা এলাকার প্রতিবাদী জনগণের একমাত্র কামনা। এটা SMD রোড থেকে নতুন রামনগর পার্ট 4 পর্যন্ত এটা 1.5 কিলোমিটার রাস্তা। 1.5 কিলোমিটারের মধ্যে প্রায় আজ পর্যন্ত প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি টাকা আছে, কোনো কাজ হয় না। তারা এটা আত্মসাৎ করে নেয়,
বুঝলি। আর আমরা ছোট ছোট বাচ্চারা এই কাদার মধ্যে বুঝলি চলটা ফিরটা, বৃদ্ধ মানুষ অনেক কষ্ট পাইটা। আর খাস করিয়া আমরা দুইজনে এই ল্যান্ডটা দিছি, এই ল্যান্ডটা দুইজনে আমরা দান করছি আমরা নিজস্ব দরকারর লাগিয়া। আর তারা এই ল্যান্ডের মধ্যে বারবার কন্ট্রাক্টদারি দফাদারি তারা করিয়া যার, আর কইলে আমরা নানানটা হ্যারাসমেন্ট করে, নানানগুলা মাত মাতে। আমি ডিসি মহোদয়ের কাছে এটাই প্রার্থনা করি আর যে আমরা সুবিচারটা পাইতাম। মানুষ যে ফাঁকর মাঝে নিয়ে 2 গাড়ি ভাত দিতে পারে না, গরিব দুঃখী যারা ওখান তারা দিতে পারে না। তে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি আর আমরা এই পয়সাটা এই জনবাবু লস্কর এপি আর মুন্না টেরাস তাই এই পয়সাটা ড্র করছেন, কত লাখ টাকা ড্র করলে এটা তাই জানো, তান রাস্তা তান হাবুতা, কোনো মানুষে কোনো কিছু কোনো লিম দেয় না, তাই তান মর্জি মতো তাই পয়সা তুলেন তাই চালাই। ডলু ময়নাগড়ে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। ডলু ময়নাগড়ে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বছর 43-এর অনুলাল তেলি। জানা গেছে ময়নাগড়ে শুক্রবার দুপুর আনুমানিক 2টো নাগাদ পালিত গরু মাটিতে ফেলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে গরুকে বাঁচাতে গিয়ে অনুলাল নিজে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন দেখতে পেয়ে বিদ্যুৎ বিভাগ ও বরখোলা থানায় খবর দেন। বরখোলা পুলিশ বিদ্যুৎ বিভাগের সহযোগে আহত অবস্থায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় এই যুবককে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100বর্ষ পূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100বর্ষ পূর্তি উপলক্ষে মূল্যবোধ জাগৃতি অভিযান মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে। রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মূল্যবোধ জাগৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সেই জন্য তিনি চিকাগো জয় করার পর যখন ভারতবর্ষে ফিরে এলেন, এসে ভারতবাসীকে লক্ষ্য করে তিনি বললেন যে আমি চাই ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। আর স্বামীজির মধ্যে সবসময় পজিটিভ ভাব, এটিও একটি শিক্ষণীয় দিক স্বামীজির চারিত্রিক বৈশিষ্ট্যে, তার জীবন আদর্শে, যে সবসময় আমরা একটা পজিটিভ ভাব নিয়ে একটা জীবনযাপন করব, আমরা চলাফেরা করব। তো যাই হোক, এই স্কুলটির নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর নামে স্কুল, তিনি একজন মহাপুরুষ ছিলেন। স্বামীজি মহাপুরুষদের কথা বলতে গিয়ে এই কথাটি বলেছিলেন যে কোনো মানুষের যদি একটি আদর্শ থাকে তাহলে সেই মানুষটি জীবনে সবসময় সচেতন, একটা আদর্শ নিয়ে জীবনযাপন করেন, সেই মানুষটি হয়তো 50টা জীবনে ভুল করতে পারে, কিন্তু যে মানুষটির কোনো আদর্শই নেই, জীবন আদর্শ, সেই মানুষটি তার জীবনে 1000 ভুল করতে পারে বা তার চেয়েও বেশি ভুল করতে পারে। সুতরাং আদর্শ থাকা একটি ভালো। তো তোমরা ঘুম থেকে উঠেই স্কুলে যেতে হবে। কোন স্কুল? ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবার স্কুল থেকে ফিরে যাচ্ছ, কেউ জিজ্ঞাসা করলো তুমি কোন স্কুলে পড়ো? না, আমি এই স্কুলে পড়ি। সেই মহাপুরুষের নাম স্মরণ। রাত্রিতে যখন ঘুমাতে যাবে, উধারবন্দের অরুণাবন চা বাগানে পা পিছলে কূপে পড়ে যায় কার্তিক মুন্ডা নামে এক যুবক। এসডিআরএফ দলের প্রচেষ্টায় কূপ থেকে যুবককে জীবিত উদ্ধার। উধারবন্দ অরুণাবন্দ চা বাগানে পা পিছলে কূপে পড়ে যায় এক যুবক, কার্তিক মুন্ডা নামের এক যুবক। তবে এসডিআরএফ দলের প্রচেষ্টায় কূপ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় ওই যুবককে। আজ সকালে কাছাড়ের উধারবন্দ অরুণাবন্দ চা বাগানে এই ঘটনাটি ঘটে। জানা গেছে কার্তিক মুন্ডা নামের ওই ব্যক্তি আজ শুক্রবার সকালে বাগানের একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। স্থানীয়রা তাকে কূপ থেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এসডিআরএফকে জানানো হয়। এসডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় কার্তিক মুন্ডা নামের ওই যুবককে কূপ থেকে উদ্ধার করে এসএমসিএইচে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমানে এসএমসিএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাড়ির বাঁসানা ও একজন বাবার নাম হচ্ছে লাড্ডু, তারে ডাকিয়ে আনছি, কাকু চলো, দাদা চলো, বাঁচাও তারে, কিতা কেমনি কিতা হয়েছে। তো পরে আইসে সবেই চেষ্টা করছে তারে বাঁচাইবার লাগে, কিন্তু পাশে না তার লগে আমাদের সার আছে, কি নাম কুটি সার,
কুটি এখানেই আছে কুটি ভাই আমার কোনো রকম করে হেল্প করো তারে বাঁচাও রে বা বাঁচাও রে বা বাঁচাও রে বা এত বড় বিপদ হয়ে যাবে নাইলে তার নাম কার্তিক মুন্ডা কোন জায়গার মানুষ আমরা গাঁওয়েরই মানুষ 10 নম্বর ওয়ার্ডের যেমন আমি প্রথম কুটিতে গেছি ডাকাত হ্যাঁ কুটি ভাই এরকম ঘটনা হয়ে গেছে আমরা কুমার মধ্যে কিতা চলো একটু হেল্প করো কুটি তুমি তো জানো তুমি তো সিনিয়র মানুষ তুমি হেল্প করো বলে হ্যাঁ বাচ্চা চেষ্টা করি আর আমি একদম চেষ্টা করি 1-2 ভিতরে চেষ্টা করি আর আমি তারপরে এসডিআর পাইছে হ্যাঁ পাইছে তো কইছে আর তো তারা ইয়া রিকভারি করিয়া তো বার করছে জিন্দা আছে নি কই আমি তখন জানি না জিন্দা আছে কিনা শেষ করার আগে বিশেষ খবর আরো একবার BTN নিউজ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।